গুড মর্নিং স্টুডেন্ট, সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো এখন আমরা লকডাউন পরিস্থিতিতে বাড়িতে আছি, জানিস কারোরই ভালো লাগছে না, আমারও নিজেরও ভালো লাগছে না। কিন্তু এই পরিস্থিতিতে আমাদের বাড়িতে থাকাটাই সব থেকে বেশি সুরক্ষিত এবং সব থেকে বেশি বিবেচ্য বিষয়। কারণ এর মাধ্যমে আমরা শুধুমাত্র নিজেদের নয়, সবাইকে সুরক্ষিত রাখতে পারি এবং ভালো রাখতে পারি। তো কিন্তু আমাদের পড়াশোনা চালাতে হবে, তাই আমাদের কি করতে হবে, পড়াশোনাটাও করতে হবে। এর জন্য তোমাদের এই অনলাইন ক্লাসের ব্যবস্থা। এবং তোমাদেরকে এর আগের দিন আমি যে চ্যাপ্টারটা পড়িয়েছিলাম প্লে, সেই চ্যাপ্টারের কিছুটা অংশ বাকি ছিল, সেই অংশটা আজকে তোমাদের আমি বোঝাবো। তো আজকে কি আছে, আজকে আমরা বলবো যে খেলার নিয়ম কি কি, বা কি কি স্তরে খেলা হতে পারে এবং কি কি খেলা হতে পারে যেগুলো আমাদের ভারতবর্ষে খেলা হয়, এবং আমাদের জীবনের ক্ষেত্রে দ্বন্দ্ব নিরসন বা সমস্যা সমাধানে খেলা কিভাবে গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হিসেবে কাজ করে। অর্থাৎ খেলার মাধ্যমে কিভাবে আমরা আমাদের শুধুমাত্র খেলার ক্ষেত্রে নয়, বাস্তব জীবনেও সমস্যা সমাধানে বা দ্বন্দ্ব নিরসনে আমরা সেই খেলার মাধ্যমে পাওয়া অভিজ্ঞতাকে আমরা প্রয়োগ করতে পারি, সেটা নিয়েও আমরা আজকে পড়ব। প্রথমে আমরা আগে আসি খেলার কিছু নিয়মাবলী বা খেলার বিভিন্ন স্তর সম্পর্কে। কি বলছে, খেলা সাধারণত দু ধরনের হয়, ইনডোর এবং আউটডোর। ইনডোর মানে যেটা ঘরের ভেতরে আমরা খেলি, অর্থাৎ বদ্ধ পরিবেশের ভেতরে যেটা খেলা। আউটডোর মানে যেটা ফাঁকা প্রান্তরে যেটা আমরা খেলছি, সেটা হচ্ছে আউটডোর গেম। এছাড়া খেলাকে আর দুটি ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে স্থানীয় এবং আন্তর্জাতিক। স্থানীয় খেলা, আঞ্চলিক খেলার ভেতরে কী কী আছে, যেমন খোখো, এটা আমরা আঞ্চলিকভাবে খেলে থাকি। এই খেলার যে নিয়মাবলী সেগুলো কিন্তু অনেকটা নমনীয় হয়, অর্থাৎ সময়ের সাথে 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 কিন্তু এটা অনেক বেশি পরিবর্তনশীল করা সম্ভবপর হয়। কিন্তু আন্তর্জাতিক স্তর যেমন ভেতরে যে খেলাগুলো, যেমন ক্রিকেট, টেনিস, এদের খেলা ক্ষেত্রে যে নিয়মাবলী সেগুলো অত্যন্ত কঠোর পরিমাণে হয়, এবং এক্ষেত্রে নমনীয়তা তেমন একটা বর্তানো হয় না, অর্থাৎ নমনীয়তা এর ভিতরে তেমন থাকে না। এর যে শৃঙ্খলাগুলি সেগুলো বা নিয়মাবলীগুলি সেগুলো অত্যন্ত কঠোর পরিমাণে হয়। এবার আসছে আমরা কিছু খেলা সম্পর্কে জানবো। প্রথমে যে খেলাটা সম্পর্কে জানবো সেই খেলাটার নাম হচ্ছে খোখো। খোখো খেলাটা কি বলছে একটু আমরা জানি। খোখো খেলার ক্ষেত্রে বলছে যে খোখো খেলাটা হলো রান চেজ, কাউকে দৌড়ে ছুঁয়ে ফেলা, ঠিক আছে, তারই উন্নত রূপ হলো খোখো খেলা। তো প্রাচীনকালে কি করা হতো, প্রাচীনকালে রথে চেপে এই খেলা খেলা হতো, তাই এই খেলাকে বলা হতো রথেরা, ঠিক আছে। এই খেলা কি ব্যয় অত্যন্ত কম এবং খুবই আনন্দদায়ী। এই খেলার ক্ষেত্রে কিছু কিছু দক্ষতার অবশ্যই দরকার হয়। সেই দক্ষতাগুলি কি কি, শারীরিক শক্তি, ফিটনেস, স্ট্যামিনা, গতি, এগুলো কিন্তু অবশ্যই দরকার হয়, ঠিক আছে। এছাড়া এই খোখো খেলার মাধ্যমে আমাদের কিছু সামাজিক গুণাবলীও কিন্তু বিকশিত হয়। সেগুলো কি কি, সেগুলো হলো নির্দিষ্ট নিয়মাবলী মান্য করে চলা, দলের যে নেতা তাকে মান্য করা, এবং দলের অন্যান্য যারা সদস্য তাদের প্রতি আস্থা রাখা, অর্থাৎ সহমর্মিতা, সহযোগিতাপূর্ণ যে মনোভাব, তার সৃষ্টি কিন্তু আমরা এই খেলার মাধ্যমে হতে পারি, ঠিক আছে। এবার আসছি কি, এই খেলাটা হঠাৎ করে তো আমাদের দেশে হঠাৎ করে চলে আসেনি, নির্দিষ্ট পর্যায়ক্রমিকভাবে কিছু ধাপের মাধ্যমে এই খেলাটা আমাদের সবার ভেতরে জনপ্রিয়তা লাভ করেছে বা আমাদের সামনে প্রকাশিত হয়েছে। তো প্রথমে কি বলছে, বিংশ শতকের প্রারম্ভে এই খেলার কিন্তু নিয়মাবলীগুলো প্রচলিত হয় বা গঠিত হয়, ঠিক আছে। এরপর বলছে কি 1914 খ্রিস্টাব্দে পুনার মারাঠা যে জিমখানায়, সেখানে কি করা হয়, এই খেলার নিয়মাবলীকে নির্দিষ্ট আকারে পেশ করা হয়, ঠিক আছে। এছাড়া 1924 খ্রিস্টাব্দে কি করা হয়, 1924 খ্রিস্টাব্দে বড়োদার জিমখানায় প্রথম এই খেলার নিয়মাবলীগুলি প্রকাশিত হয়। তার আগে পুনার জিমখানায় কি হয়েছে, পুনার জিমখানায় এই যে খেলার যে নিয়মাবলীগুলি সেগুলি সম্পর্কে তোমার সেগুলিকে নির্দিষ্ট করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছিল, ঠিক আছে। আর এই 1924 খ্রিস্টাব্দে বড়োদা জিমখানা কি করা হচ্ছে, সেই নিয়মাবলীকে প্রকাশিত করা হচ্ছে, ঠিক আছে। এরপর কি 1959 খ্রিস্টাব্দে কি হয়, অন্ধ্রপ্রদেশের বিজয়বাড়াতে প্রথম খোখো চ্যাম্পিয়নশিপ কিন্তু আয়োজন করা হয়, ঠিক আছে। এরপর আসছে কি 1916 খ্রিস্টাব্দে কোলাপুরে কি হয়, মহিলাদের জন্য প্রথম জাতীয় খোখো চ্যাম্পিয়নশিপ বা জাতীয় প্রতিযোগিতা কিন্তু
আয়োজন করা হয়। এরপর হচ্ছে 1985 খ্রিস্টাব্দে। 1985 খ্রিস্টাব্দে কি করা হয়, ভারতীয় অলিম্পিয়ান অ্যাসোসিয়েশন কি করেন, খো খো অলিম্পিয়ান অ্যাসোসিয়েশনকে স্বীকৃতি দান করেন। বোঝা গেল? কেন্দ্রীয় সরকার এই খো খো খেলোয়াড়দের জন্য কিছু পুরস্কারের ঘোষণা করেন। 18 বছরের নিচে যে সমস্ত বালক তাদের জন্য কি পুরস্কার, তাদের জন্য অভিমন্যু পুরস্কার, এবং 18 বছরের নিচে যে সমস্ত বালিকা তাদের জন্য কি পুরস্কার, জানকী পুরস্কার। এবার 18 বছর ঊর্ধ্বে যেসব বালক তাদের জন্য কি পুরস্কার, অর্জুন পুরস্কার এবং একলব্য পুরস্কার। আর 18 বছরের ঊর্ধ্বে যারা বালিকা তাদের জন্য কি পুরস্কার, রানী লক্ষ্মীবাই পুরস্কার। বোঝা গেল? এবার আমরা আসছি এই খেলার ক্ষেত্রে কিছু মাপের ক্ষেত্রে, অর্থাৎ যে ফিল্ডটা আমি তৈরি করব সেই ফিল্ডের কিছু মাপ আছে, সেই মাপগুলি সম্পর্কে আমরা জানবো। প্রথমে কি বলছে, প্রান্তরেখা দৈর্ঘ্য, যেটা প্রান্তরেখা থেকে প্রান্তরেখা পর্যন্ত যে দৈর্ঘ্যটা হবে সেটা কি হবে, এটা দুটো স্তরে তোমার দুরকম দৈর্ঘ্য হয়, একটা কি জুনিয়র আর একটা হচ্ছে সাব জুনিয়র। ঠিক আছে, জুনিয়রদের ক্ষেত্রে প্রান্তরেখা থেকে প্রান্তরেখা দৈর্ঘ্য হবে 27 মিটার, আর সাব জুনিয়রদের জন্য কত হবে, সাব জুনিয়রদের জন্য প্রান্তরেখা থেকে প্রান্তরেখা দৈর্ঘ্য হবে 23 মিটার। ঠিক আছে, দ্বিতীয় কি প্রস্থ, পার্শ্বরেখা থেকে পার্শ্বরেখা জুনিয়রদের জন্য কত হবে 16 মিটার এবং সাব জুনিয়রদের জন্য হবে 14 মিটার। ঠিক আছে, এবার পার্শ্বরেখা থেকে মধ্যরেখা কত হবে, জুনিয়রদের জন্য হবে 7.85 মিটার এবং সাব জুনিয়রদের জন্য হবে 6.85 মিটার। ঠিক আছে, এরপরে আসছে মুক্ত অঞ্চল, যেটাকে বলি ফ্রি জোন, যেখানে আমাকে কিন্তু কেউ ফাউল করতে পারবে না বা কিছু করতে পারবে না, সেটা হচ্ছে মুক্ত অঞ্চল। সেই অঞ্চলটা কোথায়, প্রান্তরেখা থেকে পোল লাইন অবধি এবং দুপার্শ্ববর্তী যে পার্শ্বরেখা তার মধ্যবর্তী অংশ, এটা হচ্ছে মুক্ত অঞ্চল। এই অঞ্চলের দৈর্ঘ্য সাব জুনিয়রদের জন্য কত, সাব জুনিয়রদের জন্য হচ্ছে 1.50 ইন্টু 14 মিটার, আর জুনিয়রদের জন্য কত 1.50 ইন্টু 16 মিটার। বোঝা গেল? এরপরে বলছে পোল লাইন থেকে অ্যারোপথ অর্থাৎ ক্রস লাইন অবধি দৈর্ঘ্যটা কত হবে, সেটা সাব জুনিয়রদের জন্য কত 2.15 মিটার এবং যারা জুনিয়র তাদের জন্য কত 2.55 মিটার। ঠিক আছে, এই খেলায় কজন খেলোয়াড় থাকে, এই খেলায় টোটাল থাকে 9 জন খেলোয়াড়। 8 জন খেলোয়াড় কি হয়, 8 জন খেলোয়াড় মাঝে মধ্যবর্তী যে সেন্ট্রাল লাইন, সেই সেন্ট্রাল লাইনে কি বিপরীত অভিমুখে যে ছকের ভেতরে থাকে, সেই ছকের ভেতরে বিপরীত অভিমুখে তারা বসে থাকে এবং দু সাইডে কি হয়, সেন্ট্রাল লাইনের দু সাইডে দুটো পোল থাকে এবং ওই পোল থেকেই কি হয়, ওই যে যারা বসে আছে তাদের দলের আরেকজন ওখানে কিন্তু থাকবে, সে কি হিসেবে কাজ করবে, সে চেজার হিসেবে কাজ করবে এবং প্রতিপক্ষ যে দল তাদের দলের 3 জন করে কি করবে, ডিফেন্ডার হিসেবে এই খেলায় অংশগ্রহণ করবে। তো এই ডিফেন্ডারদের ফাউল করার কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো কি, যদি যে চেজার সে সক্রিয়ভাবে কোনো ফাউল না করে ডিফেন্ডারকে ছুঁয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু ডিফেন্ডার আউট হয়ে যাবে। দ্বিতীয় যদি ডিফেন্ডার যে তার যে সীমানা, সেই সীমানার বাইরে যদি চলে যায়, ডিফেন্ডার কিন্তু যে কোনো জায়গায় যেতে পারে, কিন্তু যে চেজার সে কিন্তু ওই সেন্ট্রাল লাইনের ভেতরেই তাকে যাতায়াত করতে হবে। ঠিক আছে, ডিফেন্ডারের কোনো নির্দিষ্ট জায়গা নেই, ডিফেন্ডার চাইলে যে কোনো জায়গায় তারা ঘুরতে পারে, যেতে পারে। ঠিক আছে, তাহলে দ্বিতীয় পয়েন্ট হলো কি, ডিফেন্ডার যদি তার সীমানার বাইরে চলে যায় তখন কিন্তু সে আউট। তৃতীয় কি, যদি সে দেরি করে ঢোকে মাঠে, অর্থাৎ যদি 3 বার খো দেওয়ার ভেতরে যদি ডিফেন্ডার যারা 3 জন আউট হয়ে যাওয়ার পরে আরো 3 জন যে ডিফেন্ডার তারা না ঢোকে, এই টাইমিংটা 3 বার খো হিসেবে ধরা হয়। কেউ কেউ এটা 6 থেকে 8 সেকেন্ডের ভেতরেও ধরে। তো এর ভেতরে যদি বাকি যে 3 জন ডিফেন্ডার তারা যদি না ঢোকে মাঠের ভেতরে, তাহলে কিন্তু তারা অটোমেটিকলি আউট হয়ে যাবে। বোঝা গেল? এই খেলাটা সাধারণত তোমার জুনিয়রদের জন্য কত মিনিটের খেলা হয়, 9 মিনিট খেলা হয়, তারপরে 5 মিনিট রিসেস দেওয়া হয়, তারপরে আবার 9 মিনিট খেলা হয়। ঠিক আছে, আর যারা সাব জুনিয়র তাদের জন্য কত খেলা হয়, তাদের জন্য খেলা হয় 7 মিনিট, দেন 3 মিনিট রিসেস দেওয়া হয়, দেন আবার 7 মিনিট কিন্তু রিসেস 7 মিনিট কিন্তু আবার খেলা হয়। এটা সাধারণত 27 মিনিটের বেশি কিন্তু এই খেলাটা খেলা হয় না। বোঝা গেল? এরপর আমরা আসবো কোন খেলা, এরপরে আমরা আসছি কাবাডি খেলাটা। কাবাডিটা আমরা জানি আমাদের ভারতবর্ষে কিন্তু খুব প্রচলিত এবং
অত্যন্ত প্রাচীনকাল থেকে এই খেলাটা কিন্তু প্রচলিত হয়ে আসছে। এই খেলায় অবশ্যই দরকার কি পরিশ্রম করার মানসিকতা এবং তার সাথে সাথে শারীরিক সক্ষমতা, নাহলে কিন্তু এই খেলাটা সম্ভবপর নয়। এই খেলার ক্ষেত্রে কি বলছে, 1918 খ্রিস্টাব্দে সাতারায় পাশাপাশি যে অঞ্চল, সেই অঞ্চলে কিন্তু এই খেলাটার প্রথম প্রচলন দেখা যায়। তারপরে 1955 খ্রিস্টাব্দে কি করে ভারতীয় যে অ্যাসোসিয়েশন, সে কি করে কাবাডিকে একটা নির্দিষ্ট অ্যাসোসিয়েশন, কাবাডির যে অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশনের স্বীকৃতি দেয় এবং অন্যান্য জাতীয় পর্যায়ে সমপর্যায়ে নিয়ে আসা হয় তাকে কত খ্রিস্টাব্দে, 1955 খ্রিস্টাব্দে। এরপর আসছে কি 1980 খ্রিস্টাব্দ। 1980 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে কি করা হয়, কলকাতায় প্রথম এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়। বুঝে গেল? এরপরে আসছে 1951 খ্রিস্টাব্দ। 1951 খ্রিস্টাব্দে কি হয়, 1951 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গে কাবাডি অ্যাসোসিয়েশন গঠিত হয়। কাবাডি খেলায় কি হয়, দুটো প্রতিপক্ষ থাকে, উভয় পক্ষে কজন করে খেলোয়াড় থাকে, 7 জন করে খেলোয়াড় থাকে। কিভাবে, মাঝে থাকে 3 জন, দু সাইডে দুজন করে, ঠিক আছে। এবং তারা কি করে, কাবাডি মিডিল লাইন থেকে তারা কি করে কাবাডি বলতে আরম্ভ করে এবং তারা ভেতরে গিয়ে যে কোনো যারা আছে তাদেরকে ছুঁয়ে এলে 1 পয়েন্ট করে পাবে, এবং যদি তারা বোনাস পয়েন্টের যে লাইনটা ক্রস করে নেয়, বক লাইনটা যদি ক্রস করে নেয়, তাহলে তারা কি পাবে, তারা আরও 1 পয়েন্ট কিন্তু অ্যাডিশনাল পাবে। এই খেলাটা খুবই জনপ্রিয় আমাদের দেশে। এরপরে আসছি কি ক্যারাম খেলাটাও কিন্তু আমাদের দেশে খুবই জনপ্রিয়। ক্যারাম খেলাটা সাধারণত ওয়েস্টার্ন দেশে বিলিয়ার্ড বলে একটা খেলা আছে, যেটা এখন আমরা খেলছি, সেই বিলিয়ার্ড খেলার কিন্তু সদৃশ্য হচ্ছে এই ক্যারাম খেলা। এটা পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ যেমন নেপাল, ভারতবর্ষ, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এই সমস্ত দেশে কিন্তু খুবই জনপ্রিয় এই খেলাটা। এই খেলাটার উৎস সম্পর্কে এবার জানবো। উৎস কি বলছে, ভারতবর্ষের চেন্নাই রাজ্যে 1988 খ্রিস্টাব্দে দ্য ইন্টারন্যাশনাল ক্যারাম ফেডারেশন কিন্তু গঠিত হয়। ঠিক আছে, একই বছর ICF তাদের সরকারিভাবে যে নিয়মাবলীগুলি সেগুলো কিন্তু কি করেন, প্রকাশিত করেন। একই বছর বলতে তাহলে কত সাল, 1988 খ্রিস্টাব্দ। সেই সালে কি করেন তিনি, ICF তাদের নিয়মাবলী, ক্যারাম সংক্রান্ত যে নিয়মাবলী সেগুলো কিন্তু প্রকাশিত করেন। ঠিক আছে, এরপরে কি বলছে, এরপরে বলছে বর্তমানে ইউরোপ, আমেরিকা বিভিন্ন দেশে কিন্তু এই খেলাটা খুব জনপ্রিয় করে তোলা হয়েছে এবং USA তে কিন্তু ক্যারামের নির্দিষ্ট প্রতিযোগিতাও আছে। আমাদের দেশেও কিন্তু ক্যারামের নির্দিষ্ট প্রতিযোগিতা হয়, যে প্রতিযোগিতায় নির্দিষ্টভাবে খেলা নিয়মাবলীর মাধ্যমে খেলা হয় এবং তার পুরস্কার প্রদান করাও হয়। এই খেলার কিছু উদ্দেশ্যাবলী আছে, সেই উদ্দেশ্যাবলী কি, বোর্ডকে নেওয়া, অর্থাৎ বোর্ডে নিজের আধিপত্য বিস্তার করা, সেটাই হলো এই ক্যারাম খেলাটার উদ্দেশ্য। এই খেলাতে কি হয়, এই খেলাতে সাধারণত যে মাপটা হয়, বর্গাকারের বোর্ডটা হয়, প্লাইউডের তৈরি যে বোর্ডটা সেটা হচ্ছে প্লাইউডের তৈরি হয় বর্গাকারের। তার দৈর্ঘ্য বা যে কোনো একটা সাইডের লেন্থ কত হয়, 74 সেন্টিমিটার, এবং তার চারপাশে কি হয়, 4টে পকেট থাকে, গোলাকার পকেট থাকে, সেটা হয় 10 সেন্টিমিটার স্কোয়ার। এই আয়তনে 4টি বক্স থাকে চারপাশে, এবং এই 4টি বক্সে কি করা হয়, আমাদেরকে কিন্তু এই যে গুটিগুলো আছে সেগুলো কিন্তু আমাদের ফেলাটা হচ্ছে এই খেলার লক্ষ্য। টোটাল কতগুলো নিয়ে খেলা হয়, সাধারণত খেলা হয় 12টা গুটি থাকে, 12টা সাদা গুটি, 12টা কালো গুটি, একটা লাল গুটি এবং 2টো স্ট্রাইকার থাকে। ঠিক আছে, তার ভেতরে আমরা খেলায় কতগুলো নিই, সাদা গুটি নিই 9টি, কালো গুটি নিই 9টি, রানী গুটি যেটা পিঙ্ক কালারের সেই গুটি নিয়ে 1টি এবং স্ট্রাইকারও নিয়ে 1টি। এটা নিয়ে আমাদের খেলা হয়। বাকি 3টি সাদা গুটি, 3টি কালো গুটি এবং একটা স্ট্রাইকার রিজার্ভে থাকে। ঠিক আছে, তো এই যে গুটিগুলি, এই গুটিগুলির নির্দিষ্ট ওজন আছে, ICF দ্বারা নির্ধারিত কিছু নির্দিষ্ট ওজন আছে। সেই ওজনটা কত, 5 গ্রাম টু 5.5 গ্রাম। ঠিক আছে, এছাড়া এই গুটিগুলির ব্যাসটা কত হবে তারও নির্দিষ্ট করা আছে ICF দ্বারা, সেটা কত 3.18 সেন্টিমিটার টু 3.20 সেন্টিমিটার ব্যাসের। ঠিক আছে, এই খেলাতে কি হয়, এই খেলাতে চারপাশে এই 4টি যে গোলাকার পকেটগুলো আছে তার সাইডে ডায়াগোনাল এরকম লম্বা 2টি সরল রেখা থাকে, এটাকে বলে ডায়াগোনাল। এই ডায়াগোনালের ভেতরে থেকে স্ট্রাইক কোথায়, আমরা আমাদের যে কোনো আঙুল দিয়ে কিন্তু এই ডায়াগোনাল থেকে আমরা স্ট্রাইক করতে পারি। এবং যদি আমরা কোণে
যারা ডায়াগোনাল একদম কোণে আমি যদি বাই চান্স কোণ থেকে বেরিয়ে যাই, সেক্ষেত্রে কিন্তু আমার গুটিটা যদি আমি পকেট করতেও পারি সেটা কিন্তু গ্রাহ্য হবে না। এটা হচ্ছে ক্যারামের কিছু নিয়মাবলী। এবার আসছে খেলার মাধ্যমে কিভাবে আমাদের বিভিন্ন জীবনের ক্ষেত্রে বা বাস্তব ক্ষেত্রে কিভাবে সমস্যার সমাধান করতে পারি বা দ্বন্দ্ব নিরসন করতে পারি। দেখবে খেলাতে অনেক সময় কি হয়, একজন রেফারি থাকেন, তিনি কি করেন, তিনি দুটো পক্ষে যখন ঝামেলা লাগে তখন কি করেন, ঝামেলাটা মেটাবার চেষ্টা করেন। তাই জন্য রেফারিকে রাখা হয়, তার ডিসিশনকে কিন্তু মান্য করা হয় এক্ষেত্রে, কারণ তিনি অনেক এক্সপিরিয়েন্স যুক্ত হয় এবং অন্যান্য খেলোয়াড়ের তুলনায় তিনি অনেক বেশি ধীর এবং শান্ত হন। ঠিক আছে, আমাদের বাস্তব ক্ষেত্রেও কি করি, এই যে খেলার মাধ্যমে যে অভিজ্ঞতাগুলো, তার মাধ্যমে কিন্তু আমরা আমাদের জীবনের সমস্যাগুলি সমাধান করতে পারি। তাহলে খেলার মাধ্যমে কিভাবে আমরা এক্সপিরিয়েন্স গ্যাদার করছি এবং সেই এক্সপিরিয়েন্সটা কিভাবে আমরা বাস্তবে আমরা লাগাতে পারি, সেক্ষেত্রে কিছু জিনিস আছে, সেগুলো আমরা জানবো। অর্থাৎ বাস্তব জীবনের সমস্যা সমাধানের ক্ষেত্রে আমাদের নির্দিষ্ট কিছু ক্ষমতা থাকা দরকার, যেই ক্ষমতাগুলোর মাধ্যমে আমরা কিন্তু বাস্তব জীবন এবং খেলার জগতে দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা দ্বন্দ্ব নিরসন করতে সক্ষম হব। সেই ক্ষমতাগুলো কি ব্যক্তির ভেতরে থাকা দরকার যেগুলি, সেগুলো আমরা এবার জানবো। প্রথমে কি বলছে, আমরা দেখবে অনেক সময় মানসিক চাপে কি করি, মানসিক চাপে অধীর হয়ে পড়ি এবং মানসিক চাপটাকে আমাদের ওপরে কাবু করতে দিই এবং সেই সময় কি করি, যে ডিসিশনটা বা সিদ্ধান্তটা নিই সেটা কি হয়, অনেক সময় দেখবে অসঙ্গতিপূর্ণ হয় এবং খুব ভালো ফলপ্রদায়ী হয় না। সেজন্য প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমেই আমাদের মানসিক চাপটাকে কি করতে হবে, শান্তভাবে এবং ধীরভাবে সুব্যবস্থার মাধ্যমে কিন্তু আমাদের নিতে হবে মানসিক চাপকে। যেমন দেখো ধোনিকে কি বলা হয়, ক্যাপ্টেন কুল বলা হয়। কারণ কি, যে কোনো খেলার ক্ষেত্রে যে কোনো তোমার অবাঞ্ছিত পরিবেশ বা অবাঞ্ছিত চাপের ভেতরেও কিন্তু সে খুব ঠান্ডা মাথায় যে কোনো ডিসিশন নেয়, যেটা তোমার সেই দলের জন্য বা খেলার জন্য উপকারী হয়। আমাদের বাস্তব জীবনেও কি করতে হবে, যে কোনো ক্ষেত্রে যে কোনো মানসিক চাপ খুব সুন্দরভাবে শান্তভাবে নিতে হবে এবং সেই মানসিক চাপকে নিজের উপরে কাবু করতে দেওয়া যাবে না। তার মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারি, তার মাধ্যমে আমরা যে কোনো সমস্যার সমাধানে কিন্তু পৌঁছে যেতে পারি। ঠিক আছে, দ্বিতীয় বলছে যখন একজন ব্যক্তি, ঠিক আছে, তার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারছে না, তখন কিন্তু সে মনের ভাব প্রকাশ করতে গিয়েও অনেক অবাঞ্ছিত কথাবার্তার সে জন্ম দিচ্ছে, যেটা তার মনের ভাবকে প্রকাশ করতে দিচ্ছে না। খেলার ক্ষেত্রেও ঠিক তাই। কোনো খেলোয়াড় যদি খুব বেশি আবেগ প্রবণিত হয়ে যায়, খুব বেশি রেগে যায়, সে কিন্তু অনেক কিছু উল্টোপাল্টা বলে দিতে পারে। কিন্তু যে সঠিক খেলোয়াড় সে কি করবে, সে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে কি করবে, নিজের যে মনের ভাবটা সেটা সুন্দরভাবে অপর পক্ষের সামনে কিন্তু প্রকাশিত করতে পারবে এবং তার চাহিদাটা বা তার মনের ভাবটা কিন্তু অন্য পক্ষ শুনবেও। ঠিক আছে, এটাই আমাদের বাস্তব জীবনের ক্ষেত্রে কি বলছে, বাস্তব জীবনেও বলছে যে আমাদের নিজের মনের ভাব যদি অন্যকে জানাতে হয়, অবশ্যই কি করতে হবে, নিজের আবেগকে নিয়ন্ত্রণে রেখে তবেই কিন্তু নিজের মনোভাবকে অন্যের সামনে ব্যক্ত করতে হবে, তবে সেটা কিন্তু ফলপ্রদায়ী হবে। তৃতীয় পয়েন্ট বলছে অন্য ব্যক্তি যখন তোমাকে কিছু বলছে তখন কি করতে হবে, তার বক্তব্যকে মনোযোগ সহকারে শুনতে হবে। তুমি মনোযোগ সহকারে যদি না শোনো, তাহলে কিন্তু সেই ব্যক্তি তোমার প্রতি শ্রদ্ধাশীল হবে না বা তোমার ডিসিশনকে কিন্তু মান্য করবে না। যদি রেফারি ধরো, যে বাদী পক্ষ যে হয়তো বলছে যে ওই পক্ষ আমাকে কোনোভাবে আঘাত করেছে, তো তাদের কথা না শুনে যদি অন্য পক্ষের কথা শুনে নেয় বা অন্য পক্ষের কথাটা শুনে নিয়ে তাদের কথা না শোনে, তাহলে কি হবে, রেফারির কিন্তু কোনো শ্রদ্ধা থাকবে না এবং রেফারির ডিসিশন কিন্তু তারা মান্য করবে না। আমাদের বাস্তব জীবনেও কি বলছে, বাস্তব জীবনে যদি আমাদের যে বিরুদ্ধে কথা বলছে তার কথাও কি করতে হবে, অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে এবং তার কথাকেও কি করতে হবে, যথাযথভাবে মর্যাদা দিতে হবে। তৃতীয় বলছে অবাচনিক দক্ষতার প্রয়োগ করতে হবে। কিরকম, দেখবে আমরা অনেক সময় রেগে গিয়ে কি করি, হাত পা এরকম জড়ো করতে আরম্ভ করি, মুখে এরকম করে চোখগুলো বড় করতে আরম্ভ করি। অর্থাৎ এইগুলো কিন্তু আমাদের অবাচনিক যোগাযোগ, যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে বোঝাতে চাই যে আমরা রেগে গেছি। কিন্তু আমাদের এই সময় কি করতে হবে, এই রাগকে কন্ট্রোল করার জন্য, মনে করো দুটো পক্ষের ভেতরে ঝামেলা লেগেছে, দুটো পক্ষের ভেতরে ঝামেলা লাগায় আমি মাঝখানে রেফারি হিসাবে আছি, আমিও যদি তাদের সাথে সমানভাবে ওইভাবে রাগাক্রান্ত ভাবে আক্রমণাত্মক মনোভাব নিয়ে কথাবার্তা বলি বা আক্রমণাত্মক মনোভাব নিয়ে এইভাবে হাত
হাতে মুঠো করি, চোখগুলো বড় বড় করি, মুখে বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করি, পরিস্থিতি কি হবে, আরো জটিল থেকে জটিলতর হবে। কিন্তু আমাকে সে সময় কি করতে হবে, ধীর, নম্র এবং শান্ত মাথায় প্রতিক্রিয়া করতে হবে, যাতে আমি পরিস্থিতি কি করতে পারি, সামঞ্জস্যপূর্ণ করতে পারি। জীবনের ক্ষেত্রেও তাই, যে আমরা যখন কোনো আমাদের অবাঞ্ছিত পরিবেশের আমরা সম্মুখীন হই, তখন সেই অবাঞ্ছিত পরিবেশকে আমাদের নিজেদের জন্য সামঞ্জস্যপূর্ণ করার ক্ষেত্রে আমাকে কি করতে হবে, সেই পরিবেশের প্রতি ধীর, নম্র এবং ঠান্ডা মাথায় প্রতিক্রিয়া করতে হবে। না হলে কিন্তু পরিস্থিতি আমার আরো হাতের বাইরে চলে যাবে। তৃতীয় কি বলছে, অনেক সময় কি হয় দেখবে, দুটো পক্ষের ভেতরে ঝামেলা হয়েছে, সেক্ষেত্রে আমি যদি দুটো পক্ষের যে ঝামেলাটার বিষয়বস্তুটা, সেটা যদি আমি পরিহাসের মাধ্যমে তুলে ধরি, আমি কিন্তু এটা করছি না যে দুটো পক্ষকে আমি পরিহাস করছি, তাদের আলোচিত বা দ্বন্দ্বের যে বিষয়বস্তু সেটাকে যদি আমি পরিহাসের মাধ্যমে অর্থাৎ স্পোর্টিংলি আমরা বা হিউমারের মাধ্যমে আমি যদি তুলে ধরি, অনেক সময় কিন্তু বিষয়বস্তু খুব তাড়াতাড়ি মিট আপ করা সম্ভব হয়, দ্বন্দ্বটা খুব তাড়াতাড়ি নিরসন করা সম্ভব হয়। আমাদের জীবনের ক্ষেত্রে ধরো কোনো ক্ষেত্রে আমি কোনো পরীক্ষায় ফেল করলাম, তো সেটা যদি আমি কি করি, সেটা আমি ভাবি যে তো আজকে আমি ফেল করেছি, তো আজ প্রতিদিনই কি আমি ফেল করব, কোনো না কোনো দিন তো আমাকে জিততেই হবে, কোনো না কোনো দিন আমি তো পাস করবই, এইভাবে যদি আমি নিই, স্পোর্টিংলি যদি আমি জিনিসটা নিই, তাহলে কিন্তু আমাদের পক্ষে পরিস্থিতি অনেক বেশি স্বাভাবিক করা সম্ভবপর হবে। তৃতীয় কি বলছে, পারস্পরিক সম্পর্কে গুরুত্ব দান। অর্থাৎ দেখবে দুটো দলের ভেতরে কি করা হয়, প্রথমেই দেখবে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি করা হয় এবং পারস্পরিক সম্পর্ক কিন্তু গুরুত্বদান করা হয়। সেক্ষেত্রে অনেক সময় কি করা হয়, এই সম্পর্কটাকে যাতে ঠিকঠাক থাকে, তার জন্য আমরা অনেক সময় কি করি, অনেক সময় আমাদের ব্যক্তিগত স্বার্থকে কিন্তু বাইরে রাখি। আমরা যদি মনে করি, আমি যদি যে বাদী পক্ষ, আমি যদি মনে করি যে অপর পক্ষকে শাস্তি আমি প্রদান করাবই, সেক্ষেত্রে কি হবে, দুপক্ষের ভেতরে সম্পর্কে অবনতি হবে বা তিক্ততা বৃদ্ধি হবে, কোনো রকম কিন্তু আমি বিচার পাবো না। তাই আমাদের এক্ষেত্রে দরকার কি, উভয় সম্পর্ককে গুরুত্বপূর্ণ রাখা এবং ব্যক্তিগত স্বার্থকে সাইডে রাখা, পাশে রাখা, যেটা কোনোভাবে এই খেলাকে বা আমাদের বাস্তব জীবনকে এফেক্ট করবে না। আর লাস্ট কি বলছে, ক্ষমা, সদিচ্ছা পোষণ করা। আমরা যদি প্রত্যেকটা বিষয়বস্তুকে এই ক্ষমার চোখে দেখি, তাহলে কিন্তু আমাদের ভেতরে থাকা যে অন্যকে হানি করার যে প্রবণতা, সেটা কিন্তু থাকবে না। তার পরিবর্তে কি হবে, অন্যকে কিভাবে ক্ষমা করতে পারি, অন্যকে কিভাবে ভালো রাখতে পারি, এই চিন্তা ভাবনা গড়ে উঠবে। তাহলে বাস্তব জীবনেও ঠিক তাই। ধরো ফুটবল খেলায় যদি এক পক্ষ অন্য পক্ষের কোনো খেলোয়াড়কে কোনোভাবে আঘাত করেছে, আমি যদি ক্ষমা করার প্রবণতা না রাখি, আমি যদি চাই বারবার কি করতে, তাদের ডিফেন্ড করতে এবং তাদেরকে বারবার আঘাত করতে, তাহলে কি হবে, দুপক্ষের ভেতরেই সম্পর্কে কিন্তু অবনতি হবে, যেটা কিন্তু মোটেও কাম্য নয়। তার পরিবর্তে কি করতে হবে, অবশ্যই অপর পক্ষকে ক্ষমা করে দিতে হবে এবং আবার খেলার স্পিরিটে আবার কিন্তু তাদের নির্দিষ্ট পরিস্থিতির মাধ্যমে খেলা খেলতে হবে। আমাদের বাস্তব জীবনেও তাই। বাস্তব জীবনে কি, কোনো ব্যক্তি যদি আমাকে কোনোভাবে আঘাত দেয়, সেই আঘাতটা যদি আমি সারা জীবন ব্যাপী মনে রাখি, তাহলে কিন্তু সেই ব্যক্তিকে আমি কোনোভাবেই যদি ক্ষমা না করি, তাহলে সেই ব্যক্তি কিন্তু প্রতি যে এই বিরূপ মনোভাব, সেটা কিন্তু আমাদের জীবনে কি করবে, আমার জীবনকে স্তব্ধ করে দেবে। তাই অবশ্যই কি করা উচিত, ক্ষমার মাধ্যমে ব্যক্তিকে আমার জীবনের উপর প্রভাব বিস্তার না করে আমার জীবনকে নিজের আয়ত্ত রেখে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু আমাদের। বোঝা গেল? এর মাধ্যমে কিন্তু এখানে এটাই বলছে যে খেলার মাধ্যমে আমরা যে অভিজ্ঞতাগুলো অর্জন করছি, সেগুলো আমাদের বাস্তব জীবনেও কি করছে, দ্বন্দ্ব নিরসন বা বাস্তব জীবনে যে সমস্যার সমাধানের ক্ষেত্রেও কিন্তু অনেক বেশি হেল্প করছে। এটাই বলছে এখানে পয়েন্ট। তাহলে আমরা কি পড়লাম, এর ভেতরে পড়লাম খেলার কি কি নিয়মাবলী আছে, খেলার কি কি স্তর আছে। যেমন একটা বললাম ইনডোর আউটডোর, আর একটা হলো আন্তর্জাতিক এবং স্থানীয় খেলা। এরপর আমরা বিভিন্ন খেলার কথা পড়লাম, যার ভেতরে পড়লাম কি, খো খো খেলা, কাবাডি খেলা এবং ক্যারাম খেলা। এছাড়া কি বললাম, যে খেলার মাধ্যমে প্রাপ্ত যে অভিজ্ঞতা, সেটা কি করে আমাদের বাস্তব জীবনে দ্বন্দ্ব নিরসনে আমাদের কতটা হেল্প করে, সেটা সম্পর্কে আমরা জানলাম। এই চ্যাপ্টারটা তোমাদের কমপ্লিট হয়ে গেল। এর পরের দিন তোমাদের আমি ভাষা সংক্রান্ত যে চ্যাপ্টারটা আছে সেটা নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো প্রবলেম থাকে, এই আগের চ্যাপ্টারটা কগনিশন এবং এই চ্যাপ্টারটা অর্থাৎ প্লে, এই চ্যাপ্টারটা থেকে যদি কোনো রকম প্রবলেম থাকে, তোমরা কিন্তু আমাকে জানাতে পারো, আমি তোমাদের সেটা সলভ করার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।